জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা। শহীদ পরিবার ও আহতদের দেয়া হবে আইনি সুরক্ষা। জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। দিনভর জমকালো আয়োজনে মানিক মিয়া এভিনিউতে ৩৬ জুলাই উৎসবে মানুষের ঢল। শেখ হাসিনার পলায়নের ক্ষণ উদযাপন। বিজয়ের আজকের দিনটি আনন্দের বললেন তারেক রহমান। কমপক্ষে জাতীয় নির্বাচনের একটি তারিখ ঘোষণার দাবি রিজভীর। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আসতে পারে ত্রয়োদশ নির্বাচনের দিনক্ষণের ঘোষণা। সরাসরি সম্প্রচার করবে বিটিভি। কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের গুঞ্জন অস্বীকার করে গুজব বলছেন শীর্ষ নেতারা। এবং গাজা দখলে নেতানিয়াহুর পরিকল্পনায় সমর্থন নেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রকাশ্যে আসার প্রধান কর্মকর্তাকে অব্যাহতির হুমকি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় জানানো হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। এতে বলা হয়, ছাত্র গণ অভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। নির্বাচিত সরকার সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করবে। ঘোষণাপত্রে গণহত্যা, গুম, খুন, নির্যাতনের বিচারে দৃঢ় অভিপ্রায় জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে ৩৬ জুলাই উদযাপনের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধি সহ বিশিষ্টজনরা। অংশ নেন গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা। ছিলেন বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। জাতীয় সঙ্গীত আর অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংহতি জানিয়ে তার পাশে দাঁড়ান রাজনৈতিক দলগুলোর নেতারা। ঘোষণাপত্রে উঠে আসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে শুরু করে ৭৫-এর সিপাহী জনতার বিপ্লব, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম, খুন, আইন বহির্ভূত হত্যা, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। এতে বলা হয়, রাজনৈতিক সাংবিধানিক সংকট মোকাবিলায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার
অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে দেশের মানুষের প্রত্যাশা, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে শেষ হয় জুলাই ঘোষণাপত্র পাঠ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে মেতেছে দেশ। বৃষ্টি উপেক্ষা করেই 24-এর রক্তাক্ত 36 জুলাই উদযাপনে লাখো জনতার ঢল নেমেছে মানিক মিয়া এভিনিউতে। তথ্যচিত্র, নাটিকায় ফুটিয়ে তোলা হয় 24-এর দিনগুলো। গানে গানে দ্রোহ, দেশপ্রেম আর তারুণ্যের জয়গান করেন শিল্পীরা। রঙিন আলোয় প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে উদযাপন করা হয় শেখ হাসিনার পালানোর ক্ষণ। এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। আরও জানাচ্ছেন নাইম আফসান। 36 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের ঐতিহাসিক দিন। দিনটি উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ভিড় করেন নবীন প্রবীণ থেকে শুরু করে বাবা মার হাত ধরে আসা ছোট্ট শিশুরাও। অনুষ্ঠানে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কারো হাতে জাতীয় পতাকা, কেউ বা বেঁধেছেন কপালে। এ সময় মঞ্চে চলতে থাকে খ্যাতিমান শিল্পী ও সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা। এতে উদ্বেলিত আগত দর্শকরা। জুলাই ঘোষণাপত্রে 24-এর লড়াইয়ের স্বীকৃতি প্রত্যাশায় এসেছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। দেশকে নতুনভাবে সাজানোর প্রত্যয় জানান তারা। ভালো লাগতেছে, কিন্তু ছেড়ের লেগে ভালো লাগে না। কেন 1 বছর ধরে ঘরের ভিতরে পড়া, অন্ধকার কুটুরিতে খুব কষ্টে দিন যাইতেছে। উপস্থিত সবার একটাই বার্তা, নতুন বাংলাদেশে কেউ যেন স্বৈরাচারী না হয়ে ওঠে। তো এত খুশি লাগতেছে আমাদের, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ 1 বছর হয়ে গেছে স্বৈরাচার গেছে, আলহামদুলিল্লাহ, সব মিলাই আলহামদুলিল্লাহ। সেলিব্রেট করতে এসেছি 36 জুলাই। ডেফিনেটলি অনেক রিমেম্বারেবল একদিন দিন। ভালো লাগছে এসে সো ফার। আমার হলো ফেসিবাদ সরকারের যেই দেশে যে লোকগুলি ছিল, এগুলি তো চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, এগুলি নির্মূল হোক। এখানে 1 বছর হয়েছে স্বৈরাচারী সরকার পতন হয়েছে, আমরা একসঙ্গে উদযাপন করার জন্য এখানে আসছি। বেলা 2:25 উদযাপন করা হয় শেখ হাসিনার পলায়নক্ষণ। যে সময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন, ওই সময় আকাশে উড়ানো হলো হেলিকপ্টার সদৃশ্য বিশাল আকৃতির বেলুন। রঙিন হয়ে ওঠে আকাশ, সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, হেলিকপ্টারে পালাইছে। ভালো লাগতেছে। আমি সেই মাগুরা থেকে আসছি, মাগুরা থেকে যে আসছি, এবং এই দিন আমাদের জন্য একটা ঈদের দিন। এই জায়গা থেকে একটা মেসেজ দেওয়ার, সেটা হচ্ছে যে সরকারি হোক, যেই হোক না কেন, যারই স্বৈরাচারী মনোভাব হবে তাকেই আমরা রুখে দেব ইনশাআল্লাহ। এ সময় শেখ হাসিনা পালানোর প্রতিকৃতি গেম শোতে অংশ নেন অনেকে। এতে ট্রেডমিলে দৌড়ানোর প্রতিকৃতি দৃশ্য দেখা যায়। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, আমরা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আবারও যাচ্ছি। সেখানে চলছে জুলাই 36 উদযাপন। সেখানে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, উদযাপন কেমন দেখছেন? ঘোষণাপত্র নিয়ে কি বলছেন উপস্থিত জনতা? আর ড্রোন শো কখন হচ্ছে, বিস্তারিত জানাবেন। কিন্তু আর কিছু পরে রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষস্থানীয় প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে নিয়ে পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারপরেই যেটি আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় থেকে কিন্তু বৃষ্টি পড়ছিল, তবে বৃষ্টি উপেক্ষা করেই এখানেই সারা দেশ থেকে আগত যারা লোকজন ছিল তারা এই আনন্দ উৎসবে আসলে মেতেছেন এবং এখন স্টেজে পারফর্ম করছে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আজকে জুলাই ঘোষণাপত্র এবং স্বৈরাচার পলায়নের
তো একটি বা দুটি ব্যান্ড এখানে পারফর্ম করার কথা রয়েছে, তারপরেই আজকের এই অনুষ্ঠান এই সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে, এমনটাই কিন্তু মনে হচ্ছে আয়োজকদের ঘোষণা অনুযায়ী। কারণ আমরা দেখছি আসলে মানিক মিয়া এভিনিউতে অঝোর ধারায় আসলে বৃষ্টি হচ্ছে এবং এখানে ভিতর করা হয়নি, আসলে সবাই ভিজে আসলে একাকার অবস্থায় রয়েছে এবং তারপরও তারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখনো অনেক মানুষই রয়েছেন এই মানিক মিয়া এভিনিউতে। এবং প্রধান উপদেষ্টার যে জুলাই ঘোষণাপত্র পাঠ, তারপরে কিন্তু দেখতে পেয়েছি আমরা তারা বিভিন্নভাবে মানে আনন্দ উৎসব করেছেন। তারা রাষ্ট্র তাদেরকে আজকে যে স্বীকৃতি দিল এবং যারা শহীদ হয়েছে তাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টা জাতীয় বীর হিসাবে আখ্যা দিয়েছে। অনেকটাই আসলে খুশি ছিল এমনটাই কিন্তু দেখতে পেয়েছি। তবে এই উৎসবের মধ্যে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি, সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু স্টেজেও যেহেতু আসলে বৃষ্টির জন্য কিছুটা সমস্যা। তো আমরা যেটি জানতে পেরেছি যে হয়তো আর দুটি ব্যান্ড অনুষ্ঠান পারফর্ম করার পরেই কিন্তু আজকের যে আনুষ্ঠানিক যে প্রোগ্রাম সেটি কিন্তু শেষ হতে পারে। তো আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল সর্বশেষ খবর। ন্যান্সি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ৫ আগস্ট গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন হয়ে উঠুক এমন প্রত্যাশা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তিনি এই প্রত্যাশা জানান। বলেন, ২৪-এর এই দিনে রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। বিজয়ের এই দিনটি আনন্দের। এবার শহীদদের ঋণ শোধ করার পালা বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন মাকদুরা মিতি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে দেশবাসীকে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই তিনি শহীদদের স্মরণ করেন। বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সময় শহীদ হয় হাজারো মানুষ। এবার সে শহীদদের ঋণ শোধ করার পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। হাসিনা সরকারের হামলা, মামলা ও লুটপাটে দেশের অর্থনীতির অচল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, হাসিনা দেশে প্রতিষ্ঠা করেছিল ব্যক্তিতন্ত্র। দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্যায়, অনিয়ম, অনাচার, দুরাচার, লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল। দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র। এত কিছুর পরেও পলাতক ফ্যাসিস্ট ও তার দোসরদের মধ্যে কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্নমত যাতে ফ্যাসিবাদের পুনর্জন্ম না দেয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্নমত থাকবে। এটি বিরোধ নয়, বরং ভিন্নমত। এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্নমত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আজ এবং আগামীর প্রতিটি ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। কোনটি বর্জন করবেন? মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন বাংলাদেশ করতে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সরকারের কয়েকজন উপদেষ্টার শিশুসুলভ বক্তব্য জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার নোয়াখালীতে সেনবাগ উপজেলা বিএনপি আয়োজন করে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি আনন্দ মিছিলের।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার। দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে টাল বাহানা করবেন। আজকে নির্বাচনের তারিখ বিনয়ের সহিত ঘোষণা করুন, কারণ যতই বিলম্বিত হচ্ছে ততই এই অবৈধ মোর্শেদ আলমে লোকজন আবার একত্রিত হচ্ছে, কারণ তাদের কাছে টাকা আছে। আর 111 আবারও আসতে পারে এমন বক্তব্য অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টারা দিচ্ছেন তারা জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের যে মূল চেতনাগুলি এটা প্রতিষ্ঠা করার যে ক্ষেত্র, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার সেটা সেই ক্ষেত্রটা তৈরি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। তো সেই কথাগুলো না বলে এই ধরনের কথা বলা তো জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করা। এছাড়া চট্টগ্রামের জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, কথাবার্তায় আচরণে গণতান্ত্রিক হতে হবে। গণতান্ত্রিক কথাই বলবো, কিন্তু গণতান্ত্রিক আচরণ করবো না, এটা তো হবে না। তো আমরা মনে হয় এই জিনিসগুলো মাথায় রাখবো ইনশাআল্লাহ। এ সময় জন আকাঙ্ক্ষা যারা ধারণ করতে পারবে না তাদের রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন আমির খসরু। আমি যে বলে যাচ্ছি, নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবসে মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এ সময় জুলাই সনদে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল। সংস্কার না করে তড়িঘড়ি নির্বাচনের দিকে গেলে মানুষ আবারও ফুঁসে উঠবে বলে হুঁশিয়ার করেন তিনি। আর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হাসান আল মাহমুদের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মঙ্গলবার সকাল 11টায় সমাবেশ শুরুর আগেই বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। শেখ হাসিনা পতন হলেও 1 বছরে এখনো চাঁদাবাজ দুর্নীতি নির্মূল হয়নি বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করলে অভ্যুত্থান পূর্ণতা পাবে না বলেও দাবি করেন তারা। কথা বলার স্বাধীনতা, বছরের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা শত সদস্য ফিরে পেল। আমরা রাস্তায় চলতে যাও দেখতাম যে শেখ হাসিনা লোক দোসররা আমাদের কাছে চাঁদা চাইতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা 100% চাঁদা মুক্ত হই নাই। উনি যে অপকর্ম করে গেছে 16 বছর, উনি ফিরে আসলে বাংলাদেশের জনগণ ওনাকে ভালোভাবে আপ্যায়ন করবে, সেটা মনে করি। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং এই ভয়ে উনি কখনো বাংলাদেশে আসবে না। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে জামাত তা প্রত্যাখ্যান করবে। সংস্কার, বিচার, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল জানান, কোন চাপে জুলাই ঘোষণাপত্রে কাটছাঁট হলে দেশের চিত্র বদলে যাবে। আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। পল্টন থেকে হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় গণমিছিল। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির রেজাউল করিম। স্বৈরাচার পতনের পরও যারা চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত তাদের উৎখাতের হুঁশিয়ারি দেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান দিবসের সমাবেশে ভবিষ্যৎ স্বৈরাচার ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবিও জানান রেজাউল করিম। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে রাজধানী ও সারা দেশে শহীদদের স্মরণে চলছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় রাজধানী বাইতুল মোকাররমে গণসমাবেশ করেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার সকালে রাজধানী সহ সারা দেশ থেকে আসা ইসলামিক আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে বাইতুল মোকাররমের উত্তর গেটে। পরে সমাবেশে নেতাকর্মীরা তুলে ধরেন তাদের ১৬ বছরের বিভীষিকাময় অভিজ্ঞতা। এ সময় দেশে চলমান সংস্কারের সমালোচনার পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানান তারা। আওয়ামী লীগ ছেলেটা গজবের নাম, আওয়ামী লীগ ছেলেটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ ছেলেটা অভিশাপের নাম, আওয়ামী লীগ ছিল ২৮ লক্ষ কোটি টাকা পাচারের নাম। যে দেশটা চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না, এমন একটা বাংলাদেশ আমরা বলতে চাই। ৫৩ বছরে যেই শাসন ব্যবস্থা বারবার ব্যর্থ হয়েছে, এই শাসন ব্যবস্থা দিয়ে এই দেশের মানুষের মুক্তি আসবে না। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে, তবে বন্ধ হয়নি চাঁদাবাজি, টেন্ডারবাজি। তাদেরকে দেশ থেকে উৎখাত করার হুঁশিয়ারও দেন তিনি। আজকে দেশকে শান্তি করার জন্য যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে, জায়গা দখলে লিপ্ত হয়েছে, ওদেরকে আমরা দীক্ষা জানাই, ঘৃণা জানাই। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে। এ সময় দেশে নতুন স্বৈরাচারের উদ্ভব ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতাও তুলে ধরেন তিনি। এইভাবে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই একাকার হয়ে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। সমাবেশ পরবর্তী এক বিশাল গণমিছিল বের হয়ে পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বার্তায় এই তথ্য জানিয়েছে। ভাষণে অন্তর্বর্তী সরকারের ১ বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণাও আসতে পারে প্রধান উপদেষ্টার ভাষণে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন উপস্থিত বিভিন্ন দলের নেতারা। ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে এনসিপি, আর দলীয় ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানাবে জামায়াত। আর বিএনপি নেতারা বলেন, তারা যা চাননি তারই প্রতিফলন ঘটেছে ঘোষণাপত্রে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্র পাঠ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন তারা। পরে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিভিন্ন দলের নেতারা। ঘোষণাপত্র আসায় স্বস্তি জানালেও সার্বিক বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানাবে জামায়াত। আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে, সেটা এসেছে। অন্তত এই প্রতিশ্রুতিটুকুর জন্য ইতিবাচক মনে করি, কিন্তু সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমরা বসবো দলের অভ্যন্তরে, তারপরে আমাদের প্রতিক্রিয়া জানাবো। মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ইত্যাদি, এই কোনোটাই তো এই ঘোষণাপত্রে নাই। এটা একটা রচনার মতো হয়েছে। জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে কিছু বলা হয়নি বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। তার মতে ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। জুলাই ঘোষণাপত্র বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্যকর হবে বলে আশা জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রকে এখন কার্যকর করতে হবে এবং সেটা বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে। জুলাই ঘোষণাপত্রে সন্তোষ প্রকাশ করে গুম, খুন, চাঁদাবাজি, আয়নাঘরের পুনরাবৃত্তি যেন না হয় সেই দাবি জানান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। মা যেন সন্তান হারা হতে না হয়, আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, আর আমাদের গুম, খুন, মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেন নিঃস্ব না হয়। চাঁদাবাজি,
জালেম এবং জুলুমবাজ এরা যেন দখলবাজি না থাকে, এইটা বিশেষ করে অন্তর্বর্তী সরকার সহ সকলের কাছে আমরা রাজনৈতিক দল যারা রয়েছেন সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদের পতনকে স্মরণীয় রাখতে ভিন্ন আঙ্গিকে দিনটি উদযাপন করেছে চারুশিল্পী সংসদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শিল্প শোভাযাত্রা বের করে সংগঠনটি। এতে বিভিন্ন অবয়বের মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনতার উপর বর্বরতার দৃশ্যপট তুলে ধরা হয়। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাগদুরা মিতি। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর গেল বছর ৫ আগস্ট দুঃশাসন থেকে মুক্ত হয় দেশ। এর মধ্য দিয়ে সূচনা হয় ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের। দিনটির স্মরণে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন জায়গায় শোকসভা ও বিজয় র্যালির আয়োজন করে রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা। তবে দিনটিকে একটু ভিন্নভাবে পালন করেছে বাংলাদেশ চারুশিল্পী সংসদ। শিল্প শোভাযাত্রায় তারা তুলে ধরেন 24-এর গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের উপর আওয়ামী সরকারের বর্বরতার প্রতিকৃতি। জাস্ট ওই সময়ের ঘটনাগুলোকে একটু রিক্রিয়েট করা, আমাদের শৈল্পিকভাবে এটা একটা শিল্প শোভাযাত্রা নাম দিয়েছি আমরা। ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বাঙালি জাতির হৃদয়ে যে স্পন্দন, সেই স্পন্দনের বহিঃপ্রকাশ হল আজকের এই দিনটি। এ সময় বিদেশি প্রেসক্রিপশনে আর কখনো বাংলাদেশ চলবে না জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, এখন থেকে দেশ চালাবে সাধারণ জনগণ। আমরা ঐক্যবদ্ধ, আমরা সংঘবদ্ধ এবং বাংলাদেশের মাটিতে বিদেশ থেকে ম্যানুফ্যাকচার করা কোনো পুতুল, বিদেশের তৈরি কোনো পুতুল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কখনোই বসতে পারবে না। এদেশ চালাবে এদেশের জনগণ এবং এদেশের জনগণ যেভাবে চাইবে এই দেশ সেইভাবেই চলবে। ভবিষ্যতে এদেশে যেন ফ্যাসিবাদ জেকে বসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। জুলাই বিপ্লব 2024-এর গৌরবময় স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে বোয়াখালীর রাওয়া কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের করে সংগঠনটি। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর গেট হয়ে পুনরায় রাওয়া কমপ্লেক্সে শেষ হয় র্যালি। AH হিমেলের রিপোর্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে জুলাই র্যালি আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। বিভেদ আর কোন্দল নয়, ঐক্য আর একতা চাই, এরকম নানা প্ল্যাকার্ডে ছেয়ে যায় র্যালি। ধর্ম বর্ণ নির্বিশেষে এক জাতি এক দেশ, এমন নানা স্লোগানে মহাখালী রাওয়া কমপ্লেক্স থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফিরে আসে শোভাযাত্রা। র্যালিতে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবারের সদস্য সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। অংশগ্রহণকারীরা বলেন, বর্ষপূর্তি উদযাপন হলেও জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের অনুসারীরা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে গাপটি মেরে রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনার প্রতিষ্ঠানে, ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিচালিত করেছিল। হয়তো আমরা 100% পাবো না, কিন্তু অনেকগুলো আমাদের মোর দ্যান 50% পাওয়া উচিত ছিল বা হওয়া উচিত ছিল, সেখানে আমরা ঘাটতি দেখছি। সেখানে বিচার ব্যবস্থা বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, রাজনৈতিক সংস্কার বা ঐক্য কমিশনের যেগুলো বিষয়াদি আছে সবগুলোর মধ্যেই কিছু ঘাটতি আছে। এ সময় জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান তারা। তাদের চিকিৎসার জন্য সুদূর বাইরে কোথাও নিতে হয়, উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হোক, এবং যেই সব মায়ের বুক খালি হয়েছে তাদেরকে আর পূরণ করা যাবে না, এবং তাদেরকে যতটুকু সম্মান দেওয়ার কথা আজকে যেভাবে আমরা সম্মান দিচ্ছি, সারা বাংলাদেশ যতদিন থাকে ততদিন তাদের জন্য সেই সম্মানটুকু পায়। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক শৃঙ্খলা ও জনগণের ঐক্যের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আশা করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশের আয়োজন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের দাবিতে সাংবাদিকরা আন্দোলন করলেও সরকার কিছু লোককে সাহসী সাংবাদিক হিসেবে ঘোষণা করেছে। আত্মীয় স্বজনদের সাহসী সাংবাদিক বানানোর অভিযোগও করেন তারা। সাংবাদিকদের সুরক্ষা আইন করার পাশাপাশি সাংবাদিক দম্পতি
সাগর রুনি হত্যার বিচারেরও দাবি জানান তারা। এ সময় একটি সুস্পষ্ট রোডম্যাপ দিয়ে নির্বাচন আয়োজনের দাবিও করা হয়। আমাদের সাংবাদিকদের নেতৃত্বে পেশাজীবী জনতা প্রতিরোধ বুদ্ধ করে তুলেছিল। এই সব বিষয়ে আপনারা অবিলম্বে সতর্ক হন, অন্যথায় এর জবাব সাংবাদিক সমাজ দিবে। বাস্তবিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু মূল লড়াইটা সামনে, সেটা হচ্ছে গণতন্ত্র সুসংহত করা, গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা, বিকাশ নিশ্চিত করা, একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এবং ফ্যাসিবাদের বিচার করা। এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার সফর নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। মঙ্গলবার দুপুরে এনসিপির 6 নেতা যান কক্সবাজারে। গুঞ্জন ওঠে সেখানে একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করেছেন। তাদের অবস্থান করা হোটেলের সামনে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তবে পিটার হাসের সঙ্গে বৈঠককে গুজব আখ্যা দিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেন তারা ঘুরতে গেছেন কক্সবাজার। আব্দুর রহমানের তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। যখন রাজধানী সহ সারা দেশে চলছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন, তখনই কক্সবাজার সফরে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 6 নেতা। মঙ্গলবার বেলা 11:25 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন। এনসিপি নেতাদের 5 জনের নাম জানা গেছে। তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এদিন বেলা 12টার পর থেকে সবাই ইনানির রয়্যাল টিউলিপে অবস্থান করেন। এনসিপি নেতাদের কক্সবাজার যাওয়ার পরই খবর ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করেছেন। এ নিয়ে দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান করছেন তার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এমন গুরুত্বপূর্ণ দিনে এনসিপি নেতাদের এ ধরনের রহস্যজনক সফর নিয়ে প্রশ্ন তোলেন তারা। এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদেরকে সন্দেহান করে চলেছে। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে, সেরকম আমরা সন্দেহান। কারণ মানববন্ধন কর্মসূচি করেছি যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা দাঁতভঙ্গের জবাব ঐক্যবদ্ধ আছি। শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে রহস্যময়ভাবে এই যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন এনসিপি নেতাদের পিটার হাসের সঙ্গে বৈঠক হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। এদিকে কয়েকটি গণমাধ্যমে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেন পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরটি সম্পূর্ণ গুজব, তারা এমনিতেই কক্সবাজার ঘুরতে এসেছেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা দখলে নেতানিয়াহুর পরিকল্পনায় সমর্থন নেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই বাহিনীর প্রধান ইয়ামাল জামিরকে দায়িত্ব থেকে অব্যাহতির হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই মধ্যে গাজায় সামরিক শাসন প্রতিষ্ঠায় কট্টরপন্থী নেতাদের সঙ্গে আলোচনা শেষে সেনাদের নতুন দিক নির্দেশনা দেবেন তিনি। নীরব দাসের রিপোর্ট। গাজা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার ছাপ, ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে মিশে গেছে সবই। ধ্বংসস্তূপে দাঁড়িয়েই ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন এক মুক্তিকামী যুবক। আগ্রাসন চালিয়ে গাজা উপত্যকার অন্তত 90% অঞ্চল নিয়ন্ত্রণ নিয়েও থামছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সোমবার সামরিক অভিযানের তীব্রতা বাড়ানোর ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার পরিকল্পনা অনুযায়ী চলতি বছরে পুরো উপত্যকার দখল যাচ্ছে তার প্রশাসনে। এ নিয়ে মঙ্গলবার এক প্রতিবেদন সামনে এনেছে ইসরায়েলি গণমাধ্যম 12। সামরিক আগ্রাসনের মাত্রা বাড়িয়ে পুরো গাজা দখলের ছক করছেন নেতানিয়াহু। লক্ষ্য অর্জনে তিনি তেল আবিবের শীর্ষ নেতাদের পিঠ পেছনেও কাজ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় মঙ্গলবার ইসরায়েলি আইন প্রণেতাদের সঙ্গে তার আছে বৈঠক, সেখান থেকেই আসতে পারে বড় কোনো সিদ্ধান্ত। গাজার দখলকৃত অঞ্চলে সামরিক শাসনের পক্ষে মত দিয়েছেন দুই কট্টরপন্থী ইহুদি নেতা ইতেমার বেন গাভির ও বেজলাল স্মোট্রিক। অন্যদিকে আইডিএফ প্রধান ইয়ামাল জামির পরিকল্পনাটির বিরোধিতা করায় তাকে বরখাস্তেরও হুমকি দেওয়া হয়।
এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দখলের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন নেতানিয়াহু। কানে নিচ্ছেন না সাবেক আইন প্রণেতাদের কথাও। এমনকি মুখে কুলু পেটেছে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেয়া মার্কিন প্রশাসনও। অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি 22 লাখ মুক্তিকামী ফিলিস্তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। আগামী সেপ্টেম্বরে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। সেই টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 30 আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-20। আরও জানাচ্ছেন তাসবিহ সরুন। চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের, তবে সিরিজটি 1 বছর পিছিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে 26 আগস্ট ঢাকায় আসছে ডাচরা। 30 আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 1 সেপ্টেম্বর দ্বিতীয় ও 3 সেপ্টেম্বর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর পাকিস্তান সিরিজের মতো নেদারল্যান্ড সিরিজেও ম্যাচগুলো হবে ফ্লাড লাইটের আলোতে সন্ধ্যা 6টায়। সিরিজ শুরুর আগে 6 আগস্ট মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। চলবে 15 আগস্ট পর্যন্ত। এরপর আবার 20 আগস্ট শুরু হবে সিলেট পর্বের ক্যাম্প। একই সময়ে বাংলাদেশে এসে 3 দিন অনুশীলন করবে ডাচরা। 28 ও 29 আগস্ট সিলেটে প্র্যাকটিস সেশন। এশিয়া কাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে, যেখানে ব্যাটারদের জন্য উইকেট বেশ অনুকূল। সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিলেটের উইকেটেই ডাচদের বিপক্ষে প্রস্তুতি নেবে লিটন দাসের দল। বাংলাদেশ দল নেদারল্যান্ড সিরিজ শেষে 6 বা 7 সেপ্টেম্বর রওনা দেবে আরব আমিরাতের উদ্দেশ্যে। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। তাসবিহ সরুন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।